নিত্য নতুন ভৌতিক গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অলৌকিক। আজ আপনাদের জন্য একটি হাড় হিম করা ভৌতিক গল্প, ভাঙা মন্দিরের পাগলটা। আজকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়সী, স্বরূপ, সৌরভ, দিগন্ত এবং ময়ূক। গল্পটি শুনবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ভাঙা মন্দিরের পাগলটা। এই এক আশ্চর্য অবিশ্বাস্য ঘটনা। এমনটি বোধহয় কোনো বইয়ের কাহিনীতেও শোনা যায় না। তবু ঘটেছিল আমাদের মাস্তুতো দাদা ভুলটিদার জীবনে। এই ঘটনায় একজন হারিয়েছিলেন প্রাণ, আর ভুলটিদা থাক, তার কথায় পরে আসছি। ভুলটিদা আমাদের থেকে প্রায় 16-17 বছরের বড়। শুধু বয়সে বড় বলে নয়, চেহারাতেও বেশ ভারিক্কি ছিলেন তিনি। তাই আমরা ভাই বোনে ভুলটিদাকে বেশ সমীহ করেই চলতাম। বরাবরই ভুলটিদা লেখাপড়ায় কিন্তু তেমন ভালো ছিলেন না, তবে পরীক্ষার দরজাগুলো টাইট হয়ে কোনো মতো পেরিয়ে যেতেন। কিন্তু অন্য সব বিষয়ে তার জুড়িমেরা ভার ছিল। কি খেলাধুলোয়, কি সাঁতারে, বা কোনো গাছে চড়ায় তার দোসর কোথাও খুঁজে পাওয়া যেত না। তেমনি সাহসও তার ছিল প্রচন্ড, আর এর সঙ্গে যোগ হয়েছিল তার পরোপকারের মনোবৃত্তি। ওই দুর্জয় সাহস আর পরোপকারের নেশায় তাকে জীবনে মাঝে মাঝে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু ওই সব তিনি থোড়াই কেয়ার করে নিজের আদর্শেই চলতেন। তা থেকে তাকে কোনো মতেই সরানো যেত না। এই পরোপকার বা সমাজ সেবা যাই বলো না কেন, তা কিন্তু ভুলটিদার ঘাড়ে কেউই জোর করে কখনো চাপিয়ে দিত না। ভুলটিদাই ওই সব ব্যাপারে নিজে এগিয়ে এসে সব দায়িত্ব নিজের ঘাড়ে হাসি মুখে চাপিয়ে নিতেন। আর এই সব কাজে তার অন্য 3 জন সঙ্গীও ছিলেন। ওই গ্রামেরই অপর 3 জন ভুলটিদার খুব ঘনিষ্ঠ বন্ধু, মানিক, অমিয় আর ভোলা। ভুলটিদার সুবাদে ওই 3 জনকেও আমরা দাদা বলেই ডাকতাম। ওই 4 জনের মনের মিলও ছিল খুব। যখন যেখানেই হোক না, ওই 4 জনকে একসাথেই দেখা যেত। আমাদের বাড়িতেও যতবার এসেছিলেন ওই 4 জনে মিলেই এসেছিলেন। গল্প গুজবে হই হুল্লোড়ে মাতিয়ে রাখতেন আমাদের বাড়ি। তা যাই হোক, এই কাহিনী শুরু করার আগে একটা কথা এখানে বলে রাখা ভালো। এই ঘটনাটা শুনেছিলাম আমরা মানিকদার মুখ থেকেই। তা সে আজ প্রায় কতদিন হয়ে গেল, তবু সেই রাতের ওই 4 জনের ভয়াবহ অভিজ্ঞতা ও তার করুণ পরিণতির কথা আমি আজও ভুলতে পারিনি। মানিকদার মুখে যেমনটি আমি শুনেছিলাম, ঠিক তেমনি হুবহু তা আমি তোমাদের কাছে বলছি। ওই ঘটনাটা ঘটে যাবার পরে বেশ কয়েক মাস কেটে গিয়েছে। উত্তেজনাও অনেকটা থিতিয়ে এসেছে। লোকের মুখে মুখে ওই বিষয়ে আলোচনা তখন প্রায় শোনা যায় না। ঠিক সেই সময়ে একদিন মানিকদা এলেন আমাদের বাড়ি। অনেকদিন পর মানিকদাকে পেয়ে আমরা ভাই বোন উৎফুল্ল হয়ে উঠলাম। যদিও দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম মানিকদার চোখের দৃষ্টি তখনও স্বাভাবিক হয়ে আসেনি। 2 চোখে তার তখনও রয়েছে উদ্ভ্রান্তির চাহনি। আমি আরো লক্ষ্য করলাম, কথা বলতে বলতে মানিকদা মাঝে মাঝে হঠাৎ চুপ করে যান।
তখন আনমনে কি যেন ভাবতে থাকে। চেহারাও আগের থেকে বেশ রোগা হয়ে গেছে। যাই হোক, মানিকদা বাড়িতে আসতে তাকে খুব যত্ন আত্তি করে আমরা বাড়ির মধ্যে নিয়ে গেলাম। আমাদের সদর ঘরে চেয়ারে বসতে বসতে গম্ভীর গলায় মানিকদা বললেন, কিরে, তোরা সব ভালো আছিস তো? আমরা সমস্বরে বললাম, হ্যাঁ মানিকদা, আমরা সবাই ভালো আছি। তারপর আমি বললাম, ও, আপনি আজ কতদিন পরে এলেন বলুন তো? আমার কথা শুনে মানিকদা ধীরে ধীরে মাথা নাড়তে নাড়তে বললেন, হ্যাঁ, তা বেশ কয়েক মাস পরেই এলাম। এই বলে আমাদের সকলের মুখের ওপর একবার চোখ বুলিয়ে তারপর দীর্ঘশ্বাস ফেললেন। আমি কিছুক্ষণ ইতস্তত করে শেষকালে মরিয়া হয়ে বলে ফেললাম, আচ্ছা মানিকদা, সেই রাত্রির ঘটনার কথা আমাদের কিছু বলবেন? আমার কথা শুনে মানিকদা শিউরে উঠে বলে, আর তোরা কি তা শুনিসনি? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ তা শুনেছি বটে, সে তো অন্য লোকের মুখে। সেই ঘটনার পরে আপনার বা অমিয়দার সঙ্গে আর তো দেখা হয়নি। আপনারা তখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে চিকিৎসাধীন ছিলেন, আর আমিও সেই ঘটনার পরে মাসিমার বাড়িতে খুব একটা যাই না। তাই আজ যখন আপনার সাথে দেখাই হয়ে গেল, তখন সেই রাত্রির ঘটনাটা আপনার নিজের মুখ থেকেই শুনতে আমার খুব কৌতূহল হলো। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে যদি আপনি আমাদের শোনান। আমার আবদার শুনে মানিকদা বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। পরে ধীরে ধীরে আমাদের লক্ষ্য করে বললেন, তোরা একান্তই যদি শুনতে চাস তাহলে আমাকে বলতেই হবে। শোন তাহলে, আমি গোড়া থেকেই বলি। এই বলে মানিকদা চেয়ারটায় নড়ে চড়ে বসলেন। আমি ও আমার ভাই বোনেরা মানিকদাকে ঘিরে কেউ বসে কেউ দাঁড়িয়ে কিছু বইপত্র নিয়ে সেদিন সন্ধে থেকে পড়তে বসেছি। অন্য কোনো দিকে মন নেই। এক মনে সামনে খোলা বইয়ের পাতায় দৃষ্টি রেখে পড়ে চলেছি। তোরা তো জানিস আমাদের গ্রামটায় বেশি লোক বসতি নেই, তাই সন্ধ্যের পরেই রাস্তাঘাট বেশ ফাঁকা হয়ে আসে। গ্রামস্থ লোকজন সন্ধ্যের আগেই নিজের নিজের কাজকর্ম সেরে যে যার বাড়ির মাঝেই আশ্রয় নেয়। তাই রাত গভীর হওয়ার আগেই আমাদের গ্রামে নেমে আসে গভীর রাতের নীরবতা। ওই নীরবতার মাঝেই আমার পড়াশোনা তখন বেশ জমে উঠেছে। ঠিক সেই সময়ে শুনলাম আমাদের বাড়ির বাইরে থেকে ভুলটি আমায় ডাকছে। মানিক, এই মানিক, বাড়ি আছিস? ভুলটির গলার শব্দ পেয়ে আমি পড়া থামিয়ে আমার পড়বার টেবিলের উপরে রাখা রিস্টওয়াচের দিকে তাকিয়ে দেখি তখন 6:30 বাজে। কার্তিক মাস, তাই 6:30তেই বাইরে বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে। ভুলটির গলার শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে দেখলাম অন্ধকারে সে দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি রে, কি ব্যাপার? আর বলিস না মানিক, একটা বড্ড ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েছি, তাই তোর কাছে ছুটে এলাম। আমি হাসতে হাসতে বললাম, বিনা ঝঞ্ঝাটে তোর কোন দিনটাই বা কাটে বল? তা যাই হোক, কি ব্যাপার বলতো? তার আগে আয়, ঘরে এসে বস। ভুলটি বাধা দিয়ে এক নিঃশ্বাসে বলল, না না, এখন বসবার একেবারে সময় নেই ভাই। ভোলা আর অমিও এতক্ষণ বোধহয় বাঁশ কেটে খাটুলি তৈরি করে ফেলেছে। শ্মশানে যাওয়ার জন্যে আর কাউকে সামনাসামনি পেলাম না, তাই কাল তোর ইন্টারভিউ আছে জেনেও তোকেই ডাকতে এলাম। চ ভাই, আর দেরি করিস না, কাকিমার কাছ থেকে পারমিশনটা আদায় করে নিয়ে আমার সঙ্গে এক্ষুনি আয়। ভুলটির কথা শুনে আমি তো প্রায় আকাশ থেকে আছড়ে পড়লাম। অবাক হয়ে বললাম, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে না হয় তোর সঙ্গে এক্ষুনি শ্মশানে যাচ্ছি, কিন্তু ব্যাপার কি বলতো? কে মারা গেছে?
কই, আমাদের এখানে এমন কোনো মরণাপন্ন রুগীর খবর আগে তো শুনিনি। ভুলটি তাড়াতাড়ি বলে উঠল, না না, আমাদের গাঁয়ের কেউ নয়। আরে ওই যে সেই পাগলটা যে কদিন আগে ওই ভাঙা শিব মন্দিরে এসে আস্তানা নিয়েছিল, সেই মারা গিয়েছে। ভুলটির কথা শুনে আমি চমকে উঠলাম। বললাম, সে কি? আহারে, পাগলটা মরে গেল? আচ্ছা, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি তোর সঙ্গে বের হচ্ছি। শুধু এই ব্যাপারটা মাকে একবার জানিয়ে আসি। এই বলে ঘরের দিকে যাবার জন্যে পা বাড়াতেই ভুলটি আমায় বাধা দিয়ে বলল, কিন্তু তাতে তোর কোনো ক্ষতি হবে না তো? কালকে তোর ইন্টারভিউ আছে। না না, ও তো কাল বেলা 2টোর পর হবার কথা আছে, আমি সময়টা ম্যানেজ করে নিতে পারবো। আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। এই বলে আমি বাড়ির মধ্যে চলে গেলাম। এতক্ষণ মানিকদা একভাবে বলতে বলতে হঠাৎ চুপ করে গেলেন। আমরাও মানিকদার মুখের দিকে তাকিয়ে চুপ করে রইলাম। দেখলাম মানিকদার ভাবলেশীন চোখের দৃষ্টি খোলা জানালার গণ্ডি ছাড়িয়ে দূরে আকাশের সুদূরে কোথায় যেন হারিয়ে গেছে। কতক্ষণ এইভাবে চুপ করে বসে থাকলাম, খেয়াল নেই। তিনি যেন চমকে ফিরে এলেন নিজের মধ্যে। চেয়ারটায় নড়ে চড়ে বসে বাইরের দৃষ্টিটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ওপরে নিয়ে এসে তিনি ফের ধীরে ধীরে বলতে লাগলেন, তোরা তো দেখেছিস আমাদের গ্রামের শেষ সীমানায় ওই পরিত্যক্ত শিব মন্দিরটা কতকাল ধরে যে বুনো আগাছার জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে তা কেউ জানে না। ওর মধ্যে অনেককাল ধরেই কোনো বিগ্রহ নেই, তাই সংস্কারের অভাবে ওটা একরকম ভেঙে চুরেই পড়ে রয়েছে। তাছাড়া গ্রামের শেষ সীমানায় বলে ওদিকটায় কেউ বড় একটা যাওয়া আসা করে না। একদিন হঠাৎ একটা পাগল কোথা থেকে এসে ওই মন্দিরটায় আস্তানা গাড়ল। ওই পাগলটাকে মাঝে মাঝে গ্রামের মধ্যেও ঘুরতে দেখা যেত, এখানে ওখানে খাওয়ার খোঁজে। হ্যাঁ, একটা কথা তোদের বলতে ভুলে গেছি, ওই পাগলটার বাঁ পা ছিল খোঁড়া। ওই খোঁড়া পাটা টেনে টেনে ওই পাগলটা হাঁটা চলা করত। তা যাই হোক, বুলটির কাছ থেকে রাস্তায় যেতে যেতে শুনলাম সেদিন বিকেলে আমাদের গ্রামের ছিরু মোড়ল তার হারানো বাছুরটা খুঁজতে খুঁজতে ওই ডাঙা শিব মন্দিরটার কাছে গিয়েছিল। শিব মন্দিরের আধ ভাঙা কপাটের পাল্লা দুটো ভেজানো ছিল। মন্দিরটা দেখে হঠাৎ ছিরুর পাগলটার কথা মনে পড়ে যায়। পাগলটা তো নানান জায়গায় ঘুরে বেড়ায়, ও হয়তো হারানো বাছুরটার খোঁজ দিতে পারে। এই ভেবে ছিরু ভেজানো পাল্লা দুটো ঠেলা দিয়ে ভাঙা ঘরটার মাঝে গিয়েই চমকে ওঠে। দেখে স্যাঁতস্যাঁতে আধো আলো আধো অন্ধকারে ঘেরা সেই ঘরটার এক কোণে কিছু ছেঁড়া ময়লা কাপড় চোপড়ের মাঝে পাগলটা চিত হয়ে মরে পড়ে রয়েছে। এক ঝলক দেখেই ছিরু বেশ বুঝতে পেরেছিল পাগলটা 2-1 দিন আগেই মরে গিয়েছে। তার শরীর ফুলে উঠেছে আর তা থেকে বেশ দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই রকম নির্জন পরিবেশে হঠাৎ একটা বাসি মরার সামনাসামনি পড়ে ছিরু বেশ ভয় পেয়ে যায়। বাছুর খোঁজা তো তার তখন মাথায় ওঠে। পড়ি কি মরি করে তখন সে ছুট লাগায় গ্রামের দিকে। ছুটতে ছুটতে হঠাৎ সে রাস্তায় ভুলটির দেখা পেয়ে যায়। আর ভুলটি ছিরুর মুখে সব ব্যাপার জেনে তখনই সে ওই পাগলের মৃতদেহ সৎকারের জন্যে ব্যস্ত হয়ে ওঠে। নাই বা হলো গ্রামের লোক, হলোই বা সে পাগল, তবু তো সে মানুষ। একটা মানুষের মৃতদেহ শিয়াল কুকুরের খোরাক হবে, ভুলটি এটা কোনো মতেই সহ্য করতে পারেনি। তাই সে
তখনই তার অপর দু বন্ধু ভোলা আর অমিয়র সঙ্গে দেখা করে তাদের নিয়ে ওই শিব মন্দিরের দিকে যায়। ভোলা আর অমিয়কে বাঁশ কেটে মৃতদেহ বহনের জন্যে খাটুলি তৈরি করতে বলে পরে সে আমার কাছে আসে। রাস্তায় যেতে যেতে ভুলটির মুখে এতক্ষণ আগের ঘটনাগুলো শুনছিলাম। কার্তিকের শীতের প্রথম রাতের ঠান্ডায় কেমন যেন একটা শিরশিরানি ভাব শরীরের উপরে ঘিরে যাচ্ছে। ঘন আগাছার মাঝে পায়ে চলা গুড়ি পট্টার উপর মাঝে মাঝে ভুলটির হাতের টর্চের আলোটা এদিক ওদিকে ঝলকে উঠছে। চারিদিকে নিঝুম নীরব। এই বলে মানিকদা আবার হঠাৎ চুপ করে গেলেন। আমি মানিকদার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পরে ধীরে ধীরে বললাম, তারপর কি হলো মানিকদা? আমার গলার শব্দে মানিকদা কেমন যেন চমকে উঠলেন। আমার দিকে তারপরে চোখ দুটো বড় বড় করে চেয়ে বললেন, হ্যাঁ, কি বলছিস? আমি বললাম, তারপর কি হলো? মানিকদা আবার চুপ করে তার কাহিনীর সেই খুঁজে নেওয়া খেয়েই ফের পেতে বলতে শুরু করলেন। ও হ্যাঁ, তারপর কি হলো বলছি। শিব মন্দিরে পৌঁছে দেখলাম একটা কালি পড়া জ্বলন্ত লণ্ঠনের সামনে বসে ভোলা আর অমিয় সদ্য কেটে আনা কাঁচা বাঁশ দিয়ে দড়ি বেঁধে একটা বেশ খাটুলি তৈরি করেছে। খাটুলিটা প্রায় শেষ হয়ে এসেছে। আমাদের দেখে ভোলা বলে উঠল, এই যে ওরা এসে গেছে। তারপর ভুলটির দিকে চেয়ে বলল, কি রে, মানিককে নিয়ে এলি? আর কাউকে পেলি না? ভুলটি বলল, না রে, এত তাড়াতাড়ি আর কাউকে জোগাড় করতে পারলাম না। তাছাড়া মানিকও রাজি হয়ে গেল। তা তোরা তো দেখছি খাটুলিটা বেঁধে ফেলেছিস। ভুলটির মুখের কথা কেড়ে নিয়ে অমিয় বলল, আর দেরি করে কি হবে, তাড়াতাড়ি ফিরতে হবে তো। শিব মন্দিরের যে ঘরটায় পাগলটা মরে পড়েছিল সেই ঘরটার দিকে যেতে যেতে ভুলটি আমাদের বলল, আই, মরাটাকে নিয়ে আসি। এই বলে টর্চের আলো জ্বেলে ভুলটি সেই ঘরটার মাঝে ঢুকলো। আমরা তিনজনে গেলাম তার পিছু পিছু। টর্চের আলোয় দেখলাম পাগলার মৃতদেহটা চিত হয়ে একরাশ ময়লা ছেঁড়া কাপড় চোপড়ের উপর পড়ে রয়েছে। এক পলক দেখেই বুঝলাম বেশ কয়েকদিনের বাসি মরা। ওহ, এই জন্য এই পাগলটাকে আজ কয়েকদিন আমরা গ্রামের মধ্যে ঘুরতে দেখিনি। কবে মারা গেছে কে জানে। মন্দিরের কপাটটা নেহাত ভিতর থেকে বন্ধ ছিল না, তাই না হলে হয়তো শিয়াল কুকুরে খেয়ে যেত। মৃতদেহ থেকে অসহ্য দুর্গন্ধ ছড়াচ্ছিল। আমাদের সকলের কাছেই একটা করে গামছা ছিল, তাই জড়িয়ে আমরা আমাদের নাক ঢেকে নিলাম। দেহটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্যে এই সময় ভোলা আর অমিয় দুজনে দেহটার দুদিক ধরে তুলতে লাগলো। কিন্তু কিছুটা তুলে অমিয় বলে উঠল, আরে বাবা, দেহটা কি ভারী। মানিক, তুইও একটু হাত লাগা। ওর কথা শুনে আমিও ওদের সঙ্গে হাত লাগালাম। আর ঠিক তখনই আমার কেমন যেন আশ্চর্য লাগলো। সত্যি দেহটা অস্বাভাবিক রকমের ভারী। এর আগে আমাদের দলের সঙ্গে আমিও তো কত মরা পোড়াতে নিয়ে গিয়েছি, কিন্তু এই খেতে না পাওয়া পাগলের মরার মতো এত ভারী মরা এর আগে কখনো তো আমি দেখিনি। ব্যাপারটা তখন এত গুরুত্ব না দিলেও আমার মনে কিন্তু ভালো ঠেকেনি। যাই হোক, শেষে ভুলটিও এসে আমাদের সঙ্গে যোগ দিল। এক হাতে টর্চটা ধরে রেখে আরেক হাতে আমাদেরকে সাহায্য করল। অমনিভাবে চারজনে আমরা ওই পাগলাটার মৃতদেহ শিব মন্দিরের বাইরে নিয়ে এসে খাটুলিতে রাখলাম। দেহটা খাটুলির সঙ্গে দড়ি দিয়ে ভালোভাবে বাঁধতে লাগলো ভোলা। সে বাঁধতে বাঁধতে বলল, আমি বলছি কি,
এই মরাটাকে শ্মশান পর্যন্ত নিয়ে গিয়ে কাজ নেই, যা ভারী। ভোলার কথা শুনে ভুলটি বলল, তুই ঠিকই বলেছিস, কথাটা আমি ভাবছিলাম। এমন ভারী মরা আমি এর আগে কখনো দেখিনি। একে গ্রামের ওধারে শ্মশানে আমাদের 4 জনে বয়ে নিয়ে যেতে হলে বেশ কষ্ট হবে, তা বুঝতে পারছি। তার চেয়ে আমি বলি কি, ওই পাশে খালটার ধারে পোড়ানোর ব্যবস্থা করা হোক। তোরা কি বলিস? এই রকম অস্বাভাবিক ভারী মরার জন্যে আমরা আশ্চর্য হয়ে উঠলেও তা নিয়ে কিন্তু পথে কেউই আলোচনা করিনি। যাই হোক, সেই অন্ধকার রাতে আমরা একটা টর্চ আর একটা কালি পড়া লণ্ঠনের আলোয় ঝোপ জঙ্গল আর আগাছা মারিয়ে কোনো মতে এসে পৌঁছালাম সেইখানে। মৃতদেহ শুদ্ধ খাটুলিটা নামিয়ে রাখতে রাখতে ভুলটি গামছা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলল, ভোলা আর অমিও মরা আগলে থাকুক, আমি আর মানিক ওই দিকের জঙ্গলটা থেকে কাঠ কেটে নিয়ে আসি। এই কথা শুনে ভোলা বলল, না না, তাতে অনেক দেরি হবে। তোরা বরং 3 জনে যা, আমি একাই এখানে থাকছি। আমি বললাম, সে কি, এই অন্ধকার রাতে এরকম জায়গায় একটা অচেনা মরাকে আগলে তুই একা থাকবি? তোর ভয় করবে না? আমার কথা শুনে ভোলা মুখ ঝাঁটা দিয়ে বলে উঠল, মেলা বকিস নি তো মানকে। ভোলার একগুয়েমি দেখে অগত্যা লণ্ঠনটা তার কাছে রেখে আমরা 3 জনে এগিয়ে চললাম সামনের জঙ্গলটার দিকে। ভুলটি এগিয়ে চলল তার হাতের টর্চটা জ্বালিয়ে, আর আমরা দুজন দুটো কাটারি হাতে নিয়ে তার পিছনে পিছনে চলতে লাগলাম। খানিক দূরে এগিয়ে আমি একবার পিছনের দিকে তাকিয়ে দেখলাম লণ্ঠনের আবছা আলোর মাঝে খাটুলিটাকে সামনে রেখে ভোলা বসে রয়েছে আমাদের দিকে তাকিয়ে। এই বলে মানিকদা আবার চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে নিজের থেকেই ফের বলতে শুরু করলেন, তখন কি আর জানতাম যে ভোলার সঙ্গে সেই আমাদের শেষ দেখা? তাহলে ওকে অমনভাবে একলা ফেলে আমরা নিশ্চয়ই কাঠ কাটতে যেতাম না। যাক, হ্যাঁ, যা বলছিলাম, রাতের নিস্তব্ধতা ভেঙে আমার আর অমিয়র হাতের দুটো কাটারি পড়ছিল একটা বুড়ো আম গাছের দুটো মোটা ডালের উপর। গাছটা থেকে কিছু দূরে দাঁড়িয়ে ভুলটি মাঝে মাঝে টর্চটা জেলে দেখে নিচ্ছে ডাল দুটোয় কতখানি কাটা হলো। গাছ কাটার খটখট শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। রাত বাড়ছে, ঝাঁঝা করে একটা আওয়াজ হচ্ছে ঝিঝি পোকার। চারিদিকে ঝিঝি পোকার ঝিঝি শব্দ। ডালটা কাটতে কাটতে মাথার উপরে তাকিয়ে দেখলাম মাঝে মাঝে ঘন পাতায় ঘেরা গাছপালার ফাঁক দিয়ে নিকষ কালো আকাশের টুকরো টুকরো বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক তারা, যেন বোবা চোখে নিচে পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছে। ওরা যেন আসন্ন কোনো বিপদের ইঙ্গিতে নিখর হয়ে গেছে। ভুলটি আমাদের তাড়া দিয়ে বলল, নে, একটু তাড়াতাড়ি হাত চালা, ওইদিকে ভোলা একা বসে রয়েছে অনেকক্ষণ। ভুলটির কথা বলা প্রায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাতের নীরবতাকে ভেঙে খান খান করে দিয়ে একটা ভয়ার্ত গলার আর্তনাদ জেগে উঠল। ওই রক্তহীন করা আর্তনাদটা একবার মাত্র উঠেই থেমে গেল। আর্তনাদটা শুনবার সঙ্গে সঙ্গে ভুলটি উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ওরে, ও যে ভোলার গলার শব্দ, ও ভয় পেল কেন? এই বলে আর মুহূর্ত মাত্র কালক্ষেপ না করে যেদিকে আমরা ভোলাকে মৃতদেহটা পাহারায় রেখে এসেছিলাম সেই দিকে লক্ষ্য করে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলো। আমরাও গাছ কাটা থামিয়ে তাকে অনুসরণ করে ছুটতে লাগলাম। ঝোপঝাড়ে ডিঙিয়ে মাঠের এবড়ো খেবড়ো মাটির চাঙড়ে হোঁচট খেতে খেতে কয়েক মিনিটের মধ্যেই আমরা সেই জমিটার কাছে এসে পৌঁছে গেলাম। সেইখানেই পৌঁছে আমরা 3 জনই একসঙ্গে চমকে উঠে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখলাম
জ্বলন্ত লণ্ঠনটা মাটিতে উল্টে পড়ে তখনও দপদপ করে জ্বলছে। আর সেই আবছা আলোয় আরও দেখলাম লণ্ঠনটা থেকে কিছুটা দূরে মাটিতে ভোলা ঘাড় গুজে পড়ে রয়েছে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে বাইরে ঠেলে বেরিয়ে এসেছে। দেখেই বেশ বুঝতে পারা যায় তার দেহে আর প্রাণ নেই। যেন সে কোনো এক মহাভয়ঙ্কর কিছু দেখে ভীষণ ভয় পেয়ে ছুটে পালাতে গিয়ে মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে প্রাণ হারিয়েছে। এই লোমহর্ষক হৃদয় বিদায়ক দৃশ্য দেখে কিছুক্ষণের জন্যে আমরা তিনজনই যেন পাথরে পরিণত হলাম। সহসা আমার দৃষ্টি কিছু দূরে অন্ধকারের মাঝে পড়ে থাকা খাটুনিটার উপর পড়তেই একটা ভীত আর্তনাদ আমার কণ্ঠ চিরে বেরিয়ে এলো। চকিতে আমার দৃষ্টিকে অনুসরণ করে ভুলটির হাতের টর্চের আলোটা খাটুলির উপর পড়তেই আমরা পরিষ্কার দেখতে পেলাম খাটুলিটা শূন্য। মৃতদেহটা সেই খাটুলিতে নেই। কেবলমাত্র মৃতদেহ বাঁধবার দড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে আশেপাশে ছড়িয়ে রয়েছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে আমাদের তিনজনের বোধশক্তি লুপ্ত হয়ে এলো। এ কি করে সম্ভব? একটা পুরনো বাসি মরা শক্ত দড়ি দিয়ে খাটুলির সঙ্গে বাঁধা কোথায় গেল? দড়িগুলোই বা ছিঁড়ল কে? মৃতদেহটার খোঁজে ভুলটির হাতের টর্চের আলোটা আশেপাশের ঝোপঝাড়ের উপর দিয়ে দ্রুত ঘুরতে লাগলো। টর্চের আলোয় ঠিক এই সময়ে আমাদের সকলেরই একসঙ্গে নজরে এলো আমাদের থেকে বেশ কিছুটা দূরের একটা ঝোপের মাঝে কে যেন ছায়া মূর্তির মতো মিলিয়ে গেল। খানিকের জন্য হলেও আমরা পরিষ্কার দেখতে পেলাম মূর্তিটা তার বাঁ পাটা টেনে টেনে চলছে। সেই দেখে ভুলটি একটা চিৎকার ছেড়ে সেই মূর্তিকে লক্ষ্য করে ছুটে যেতে যায়। আমি আর অমিও তাকে চাপটে ধরে ভয় বিহল কণ্ঠে বললাম, ভুলটি যাসনি, ভুলটি যাসনি। কিন্তু কে শোনে কার কথা? ভুলটির শরীরে তখন হাতির বল। আমাদের দুজনকে এক ঝটকায় ঠেলে ফেলে দিয়ে সে চিৎকার করে উঠল, কে তুই? তারপর ওই ঝোপটার দিকে ফিরে উন্মাদের মতো ছুটে চলল সেই মিলিয়ে যাওয়া ছায়া মূর্তিটাকে লক্ষ্য করে ঝোপটার দিকে। দেখতে দেখতে ভুলটিও তার টর্চের আলো ঢাকা পড়ে গেল ঝোপটার পাশে। তবে এই মুহূর্তে ভুলটিকে আমাদের অনুসরণ করে যাওয়া উচিত কি না এই কথা আমি অমিয়কে জিজ্ঞেস করতে চাচ্ছি। ঠিক সেই সময়ে ওই ঝোপটার ওপাশে জেগে উঠল একটা অমানসিক হাসি। রক্ত জল করা সেই হাসির শব্দ যেন নরকের গর্ভ থেকে জেগে উঠে রাতের নীরবতাকে ভেসে খান খান করে ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে। উফ, কি বিভৎস সেই হাসি! বিশ্ব চরাচর যেন চমকে উঠল সেই হাসির শব্দে। নিমেষে হৃৎপিণ্ডের গতি যেন স্তব্ধ হয়ে গেল সেই শব্দের ভয়াবহতায়। আমাদের পা মাটিতে আটকে গেল। আমরা দুজনে বিস্ফারিত চোখে সেই ঝোপটার দিকে চেয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। ওই হাসির শব্দটা যেন আকস্মিকভাবে উঠছিল, তেমনি হঠাৎই সেটা থেমে গেল মাত্র কয়েক সেকেন্ডেরই মাঝে। একটা পাথরের মতো দম বন্ধ করা কঠিন নীরবতা চেপে বসল সেই ঘন অন্ধকারের মাঝে। আমরা প্রতি মুহূর্তে উন্মুখ হয়ে রইলাম ভুলটির গলার শব্দ শোনার জন্যে, কিন্তু না, তার কোনো শব্দ, কোনো ভয়ার্ত আর্তনাদ বা অন্য কোনো কিছু শব্দ ভেসে এলো না সেই ঝোপটার কাছ থেকে। আমরা বহুক্ষণ সেই ঝোপটার দিকে চেয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। সেই দিকে এগিয়ে যেতে মন আমাদের চাইল না।
সেই অশুভ ঝোপটার ওপাশে এতক্ষণ যে কি নারকীয় নাটকের দৃশ্য অভিনীত হলো তা আমরা জানতেও পারলাম না। একটা ভয়ের শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে শিরশির করে নামতে লাগলো নিচের দিকে। কতক্ষণ পরে সম্বিত ফিরে পেয়ে সামনে চেয়ে দেখলাম লণ্ঠনটা নিভে গেছে কখন। ভোলার মৃতদেহ তখনও একইভাবে পড়ে রয়েছে সেই শূন্য খাটুলিটা। আর ভুলটিটা তার ভাগ্যে যে কি ঘটেছে তা কে জানে। টোলার দেহটা সে রাত্রে আমরা দুজনে ভয়ে কাঁপতে কাঁপতে ভোলার দেহটা নিয়ে কি করে যে গ্রামে পৌঁছালাম তা একমাত্র ঈশ্বরই জানেন। মানিকদা চুপ করলেন। তার বলাও শেষ হলো। দেখলাম মানিকদার দু চোখের কোণে দু ফোঁটা জল চিকচিক করছে। আমরাও ভাই বোনে মানিকদার মুখ থেকে এই আশ্চর্য অবিশ্বাস্য ঘটনার বর্ণনা শুয়ে ভয়ে ও দুঃখে বোবা হয়ে গেছিলাম। মানিকদার মুখের দিকে আমরা কজনে শুধু চুপ করে তাকিয়েছিলাম। জানি এই ঘটনার পর মাসিমাদের গ্রাম সহ সারা মহল্লা তোলপাড় হয়ে উঠেছিল। বহুদিন পর্যন্ত ভুলটিদার খোঁজ খবর নানান ভাবে করা হয়েছিল, কিন্তু আজও ভুলটিদাকে পাওয়া যায়নি। ফিরে আসেননি তিনি মাসিমার কাছে। মানিকদার মুখে ওই কাহিনী শোনার পর অনেক কাল কেটে গেছে, কিন্তু আজও যখন মাঝে মাঝে ওই ঘটনার কথা মনে পড়ে যায় তখনই আমি অবাক হয়ে যাই। ওই ভয়াবহ অবিশ্বাস্য অলৌকিক ঘটনার কোনো মনোমতো ব্যাখ্যাই আমার কাছে খুঁজে পাওয়া যায় না। তবু প্রশ্ন থেকেই যায়, কি দেখেছিলেন ভোলাদা যাতে তার মতো ওই রকম সাহসী যুবককেও প্রাণ হারাতে হয়েছিল? দড়িগুলো কে ছিঁড়েছিল? ভুলটিদা কাকে তাড়া করে গিয়েছিল? আর তার নিজের ভাগ্যেই বা কি ঘটেছিল? এই প্রশ্নগুলোর জবাব আমি আজও খুঁজে পাইনি। শেষ হলো আমাদের আজকের গল্প, ভাঙা মন্দিরের পাগলটা। আশা করছি গল্পটি আপনাদের সম্পূর্ণ মনোরঞ্জনে সাহায্য করেছে। এইভাবেই নিত্য নতুন ভৌতিক গল্প নিয়ে ফিরে আসবে অলৌকিক। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন অলৌকিক।